না বুঝে শুনে হাজার হাজার বস্তা আদা চাষ করতেছেন, আর যখন আদা তুলতে যাচ্ছেন তখন দেখতেছেন যে মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই থাকে না। বস্তায় আদা চাষ করলে অনেকেই লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, সেই লোভে পড়ে বস্তায় আদা চাষ করতেছে। আসলে কি আসসালামু আলাইকুম, মা এগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আদা সংরক্ষণ পদ্ধতি, অর্থাৎ আদা তোলার পরে বীজ আদা কিভাবে সংরক্ষণ করতে হয় সেই নিয়মটি আজকে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, প্রত্যেকটি আদা থেকে অনেক ভালো মানের গাছ হবে আশা করছি। আর যেই আদাগুলো আমরা তুললাম এগুলো আজকে সংরক্ষণ করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর আমাদের এই আদা রোপণের মধ্যে কি ভুল ত্রুটি হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে খুলে বলার চেষ্টা করব। কেননা অনেকেই এখন এই আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা করার চেষ্টা করতেছেন। আমরা সেই বস্তায় আদা করতে গেলে কি কি আপনাদেরকে মানতে হবে সেই ভিডিওগুলো, সেই তথ্যগুলো আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে সবসময় ভালো রোদ থাকতো, যার কারণে এই কন্দগুলো অনেক বড় বড় হয়েছে। কিন্তু আমার পেছনের যে জায়গাটি দেখতেছেন বেড়ার পাশ দিয়ে, এই জায়গাটাতে সবসময় ছায়া থাকতো, কেননা উপরে অনেক গাছগাছালি থাকার কারণে বাঁশ গাছ এমনকি অনেক ধরনের গাছ আছে, যার কারণে দেখেন আপনারা দেখতেছেন সুপারি গাছ, যার কারণে সবসময় এই জায়গাটাতে ছায়া থাকতো। এই জন্য ওই সাইডটাতে আদা হয় নাই বললেই চলে। আমি একটি বস্তায় 50 থেকে 60 গ্রাম আদা দিয়েছিলাম। দেখা যাচ্ছে আমি যখন তুলতে গেলাম তখন দেখলাম যে প্রত্যেকটি বস্তায় ওই সাইড দিয়ে 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম এরকম আদা হয়েছে, অর্থাৎ যতটুকু আমি রোপণ করেছিলাম তার থেকেও অনেক কম হয়েছে। যাই হোক, আমি সেই আদাগুলো যে দিক থেকে ভালো হয়েছে সেগুলো তুলে আমি সংরক্ষণ করার চেষ্টা করতেছি। প্রথমে এই আদাগুলোর যে শেকড়গুলো রয়েছে শেকড়গুলো আপনাকে ছিঁড়ে নিতে হবে। আমি আরেকটি পদ্ধতিতে আদা রোপণ করেছিলাম, সেটি হচ্ছে ড্রেন পদ্ধতিতে, অর্থাৎ এই নেটিং পদ্ধতিতে আদা চাষ। এটিও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু এখানে রোদ থাকার কারণে ভালো হয়েছে। এখানে 3টি ড্রেন আছে, যে সবচেয়ে পশ্চিম পাশের যে ড্রেনটি সেটিতে ভালো হয়েছে, আর পূর্ব পাশের ড্রেনটিতে ভালো হয়নি বললেই চলে, কারণ সেটি ছিল বেড়ার পাশে। সুতরাং আমার যেই তথ্যটি আমি দিতে যাচ্ছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য, যে আদা যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই রোদযুক্ত জায়গা লাগবে। যদি কেউ বলে থাকে যে ছায়ার মধ্যেও আদা হয়, তাহলে সেটি ভুল তথ্য ইনশাআল্লাহ। অবশ্যই কৃষক ভাইয়েরা আপনাদেরকে এই শেকড়গুলো আগে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাকে শুকনো মাটি আনতে হবে। শুকনো মাটি এনে সেটার মধ্যে এই আদাগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছেড়ে যেতে পারেন। দেখুন আমি কিভাবে পরিষ্কার করতেছি। এরপরে এই মাটি আনবো, মাটি এনে কিভাবে আদাটি সংরক্ষণ করতেছি সেটি দেখেন। মাটি এনে নিচে কিছু মাটি দিচ্ছি, দেওয়ার পর উপরে আদাটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যাটি আমি লক্ষ্য করতেছি, অনেক কৃষকেরাই রয়েছেন যারা না বুঝে শুনে হাজার হাজার বস্তা আদা চাষ করতেছেন, আর যখন আদা তুলতে যাচ্ছেন তখন দেখতেছেন যে মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই থাকে না। কেননা উনি জানেনই না যে এই আদা চাষ করতে হলে রোদযুক্ত জায়গা লাগবে, ছায়াযুক্ত জায়গায় আদা চাষ করা যাবে না। এটা সম্পর্কে অবগতই ছিল না, শুধু শুনছে যে বস্তায় আদা চাষ করলে অনেকেই লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, সেই লোভে পড়ে বস্তায় আদা চাষ করতেছে। আসলে কৃষক ভাইরা, আপনি যদি বস্তায় আদা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একদম রোদযুক্ত ছায়া লাগবে, যেখানে 80 থেকে 90% রোদ থাকে, সেরকম আপনাকে একটি জায়গা নির্বাচন করতে হবে। তাহলেই আপনি লাভবান হতে পারবেন। না হলে আপনি আমার মতো অনেক কৃষক রয়েছে যারা ছায়ার মধ্যে আদা চাষ করে এখন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যাই হোক, তারপরও আমি যে আদাগুলো পেয়েছি এবার, যেই বস্তাগুলো রোদের মধ্যে ছিল সেই আদাগুলো আমি ভালো করে সংরক্ষণ করতেছি। এগুলো এবার বীজ হিসাবে আবার রোপণ করব। রোপণ করে যদি আমি আমার লসটা পুষিয়ে নিতে পারি, সেই আগের বস্তায় বা আগে যে মাটিটা ছিল মাটিটার মধ্যে প্রসেসিং করা মাটির মধ্যে আমি আবার রোপণ করব। আপনারাও চাইলে এই একই মাটিতে 2বার রোপণ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে বুঝে শুনে এই কাজটি করতে হবে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু।